দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি রাফিউল ইসলাম রাতুল। শুরু করব ফুটবলের খবর দিয়ে। স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। ফাইনালে এল ক্লাসিকোর উত্তাপ ছড়িয়ে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়ে রেকর্ড 15তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। জোড়া গোল করেছেন রাফিনহা, বাকি 3টি গোল করেছেন ইয়ামাল, লেভানডস্কি ও বালদে। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা রিয়াল লড়াই, 7 গোলের রোমাঞ্চ, লাল কার্ড সবই ছিল এই লড়াইয়ে। শেষ পর্যন্ত রিয়ালকে উড়িয়ে দিয়ে গেল আসরের ফাইনালের হারের মধুর প্রতিশোধ নিয়ে শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের 5ম মিনিটে ভিনিসিয়াসের পাসে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর 22 মিনিটে লেভানডস্কির থ্রু বল ধরে বক্সে ঢুকে দুজনের মধ্য দিয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন 17 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল। 36 মিনিটে রিয়াল মিডফিল্ডার কামাভিঙ্গা গাবিকে ফাউল করলে ভিআর এর সাহায্যে পেনাল্টি দেন রেফারি। লেভানডস্কি স্পট কিক থেকে গোল করে কাতালানদের 2-1 ব্যবধানে এগিয়ে দেন। 39 মিনিটের ডান দিক থেকে জুলুকুন্তের বাড়ানো ক্রস হেডে জালে পাঠান রাফিনহা। আর প্রথমার্ধে যোগ করার সময় 10 মিনিটে বালদের গোলে 4-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। বিরতির পর 48 মিনিটে মার্ক কাসাদোর পাস ধরে রাফিনহা নিজে দ্বিতীয় গোলটি করেন। 5-1 গোলের লিডে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কাতালানরা। 56 মিনিটে বিপদে পড়ে বার্সা। বক্সের বাইরে এসে এমবাপ্পেকে ফাউল করে ভিআর এর সহায়তায় গোলরক্ষক সিজনিকে লাল কার্ড দেখান রেফারি। আর এই ফ্রিকিক থেকে রদ্রিগো গোল করলে ব্যবধান কমায় রিয়াল। এরপর 10 জনের বার্সার বিপক্ষে আর ম্যাচে ফিরতে না পারলে 5-2 গোলের জয়ে সুপার কাপের রেকর্ড 15তম শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। ইংলিশ এফএ কাপ ফুটবলের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হাই ভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ট্রাইবেকারে 5-3 গোলে হারিয়েছে রেড ডেভিলসরা। আর টন ওর্থকে 3-0 গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছে টটেনহাম। এদিকে স্প্যানিশ লা লিগায় ওসাসুনাকে একমাত্র গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ইংলিশ এফএ কাপে তৃতীয় রাউন্ডে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। বল দখল আর আক্রমণে আধিপত্য দেখিয়েও শেষ পর্যন্ত টাই ব্রেকারে রেড ডেভিলসদের কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় গানারদের। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকেই ম্যান-ইউর বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি কোনো দলই। ফলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর 52 মিনিটে চমৎকার গোলে ডেডলক ভাঙেন ফার্নান্দেস। বক্সের ডান দিক থেকে আলেহান্দ্রো গার্নাচোর পাস ধরে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার। 61 মিনিটে বাজেভাবে ফাউল করায় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানিউর দিয়েগো ডালট। 10 জনের দলে পরিণত হওয়া ম্যানিউর বিপক্ষে সুযোগটা কাজে লাগায় আর্সেনাল। 63 মিনিটে বক্সে ইউনাইটেডের গোলরক্ষক ও রক্ষণে খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে দারুণ এক শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলের মিডফিল্ডার মেগালাইস। বাকিটা সময় টানা আক্রমণ করে যায় আর্সেনাল, কিন্তু ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই করতে পারেনি। 1-1 সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, আর সেখানেও আসেনি কোনো গোল। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে যেতে হয় টাই ব্রেকারে। টাই ব্রেকারে ম্যানিউর নেয়া 5টি শটে গোল করেন ফুটবলাররা। আর্সেনালের কাই হাভার্টসের নেয়া দ্বিতীয় শট ফিরিয়ে জয়ের নায়ক বনে যান ম্যানিউ গোলরক্ষক বেইন্ডার। এফএ কাপের আরেক ম্যাচে ট্যাম ওর্থকে 3-0 গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট পেয়েছে টটেনহ্যাম হটস্পার। টটেনহ্যামের হয়ে কুলুসেভস্কি ও জনসন 2টি গোল করেন, অপর গোলটি আত্মঘাতী। এদিকে লা লিগায় ওসাসুনাকে একমাত্র গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। 55 মিনিটে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ গোলটি করেছেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। ফুটবল ছেড়ে এবার ক্রিকেট, জানাবো বিপিএল এর খবর। সিলেট পর্বের শেষ দিনে প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 30 রানে হারিয়েছে চিটাগং কিংস। ফলে আসরে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চট্টলার দলটি। আর 2 ম্যাচ পর হারের মুখ দেখল সিলেট স্ট্রাইকার্স। শুরুতে ব্যাট করে উসমান খান ও গ্রাহাম ক্লার্কের জোড়া অর্ধশতকে 6 উইকেটে 203 রান স্কোরবোর্ডে তোলে চিটাগং। জবাব দিতে নেমে সিলেট থামে 173 রানে। হার দিয়ে বিপিএল পর্ব শেষ করলো স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। বৃথা গেছে জাকের আলীর লড়াই, পারল না চট্টগ্রামের বিপক্ষে আশা জাগিয়েও হার এড়াতে। আর আসরে হ্যাট্রিক জয়ে টেবিলের সেরা 2 উঠে এসেছে চিটাগং কিংস। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে 30 রানের ব্যবধানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। লিটনকে সরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া পারভেজ ইমন এদিনও ছিল ব্যর্থ। পরে উসমান খান আর গ্রাহাম ক্লার্কের ঝড়ো ইনিংসে চট্টগ্রাম থাকে অক্ষপথে। ওসমান 53 ও ক্লার্ক করেন 60 রান। শেষে হায়দার আলীর 18 বলে 42 রানের ক্যামিওতে স্কোরবোর্ডে 203 রান যোগ করে চিটাগাং কিংস। জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই রনি তালুকদারের উইকেট হারায় সিলেট। পল স্টার্লিং ফেরেন রানের খাতা খোলার আগে। জাকির এদিন থিতু হয়েও ফেরেন আলিসের শিকার হয়ে ব্যর্থ হন অ্যারন জোনসও। তবে চেষ্টা চালিয়েছিলেন জর্জ মুন্সি। তার সঙ্গে যোগ দিয়ে ঝড়ের আভাস দিয়েছিলেন জাকের আলী অনিকো। এই দুজনে যোগ করেন 62 রান। 37 বলে 4টি করে 4 ছক্কায় 52 করে আউট হন নানসি। জাকির টিকেছিলেন একেবারে ম্যাচের শেষ পর্যন্ত। তবে হারের ব্যবধান কমানো ছাড়া কিছুই করতে পারেননি তিনি। জাকির খেলেন 23 বলে 47 রানের অপরাজিত ইনিংস। নির্ধারিত ওভারে 8 উইকেট 173 রানের বেশি তুলতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। টানা 2 জয়ের পর আবারও হারের মুখ দেখল ফ্র্যাঞ্চাইজিটি। মিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিপিএলে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ নওয়াজের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এবার শাস্তি পেতে হলো টাইগার পেসার তানজিম সাকিবকে। সেই সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। বিপিএলের 17তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তানজিমের স্লোয়ার বলে মোহাম্মদ নওয়াজকে আউট হতে হয়। সাজঘরের পথ দেখানোর সাথে এক পর্যায়ে ধাক্কা দিয়ে বসেন কাঁধ দিয়ে। তাতে মেজাজ হারান নওয়াজও। দুজনকেই আগ্রাসী ভঙ্গিতে দেখা যায়। ম্যাচ শেষে ম্যাচ রেফারি এহসানুল হক সিজান তানজিম সাকিবকে ম্যাচ ফির 50% জরিমানা করেন। সেই সঙ্গে 3টি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে। এদিকে 3টি ডিমেরিট পয়েন্ট নামের পাশে যোগ হয় আগামীতে আরও সতর্ক থাকতে হবে তানজিম সাকিবকে। আইসিসির নিয়ম অনুযায়ী 24 মাস সময়সীমার মধ্যে 4টি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা 2টি ওয়ানডে বা 2টি টি20 ম্যাচে নিষিদ্ধ হবেন তিনি। আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলেই নিষেধাজ্ঞায় পড়বেন সাকিব। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকে কেউ দলে নেয়নি বাংলাদেশের 2 ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। এই 2 ক্রিকেটারই ছিলেন একমাত্র পিএসএল এর প্লাটিনাম ক্যাটাগরিতে। লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে এবারের পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি যেখানে নাম দিয়েছেন 510 জন বিদেশি ক্রিকেটার, সেখানে বাংলাদেশের 39 ক্রিকেটারও নাম দিয়েছেন। প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের 2 ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই ডাকে অবিকৃত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষ দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে নেওয়ার সুযোগ থাকছে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর। এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে 5 জন, গোল্ড ক্যাটাগরিতে 11 জন ও সিলভার ক্যাটাগরিতে নাম রয়েছে বাংলাদেশের 21 জন ক্রিকেটারের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। ঘরের মাঠে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে শক্তিশালী দল গড়েছে পাকিস্তান। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দারুণ স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। এছাড়া দল দিয়েছে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া আফগানিস্তানও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি, দীর্ঘদিন পর পাকিস্তানের মাঠে আইসিসির কোনো ইভেন্ট, তাই টুর্নামেন্ট আয়োজনে সেরাটা দিতে মুখিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মাঠের লড়াইয়েও এক বিন্দু ছাড় দিতে রাজি নয় বর্তমান চ্যাম্পিয়নরা। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে চমক জাগানিয়া স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। ঘোষিত 18 সদস্যের দলে জায়গা মিলেছে ফকর জামানের। চমক হিসেবে আছেন লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা ওপেনার ইমামুল হক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক যথারীতি বাবর আজম, শাহিন আফ্রিদি, হারিস রৌফদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন স্কোয়াডে। পাশাপাশি সুফিয়ান, কামরান গোলাম, ইরফান খানদের মতো তরুণরাও দলে জায়গা করে নিয়েছেন। তবে ইনজুরিতে ছিটকে গেছেন ইনফর্ম ব্যাটার সাইম আইয়ুব। এদিকে প্যাট কামিন্সকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো আইসিসির ইভেন্টে ডাক পেয়েছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। নিয়মিত ক্রিকেটারদের নিয়েই সাজানো হয়েছে স্কোয়াড। 4 জন পেসারের পাশাপাশি রাখা হয়েছে মাত্র 1 জন বিশেষজ্ঞ স্পিনারকে। কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও নাথান এলিসের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন অ্যাডাম জাম্পা। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দলটির প্রতিপক্ষ ইংল্যান্ড, আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। এদিকে শক্তিশালী দল দিয়েছে সাউথ আফ্রিকাও। টেম্বা বাবুমাকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন নরকিয়া এনগিদির মতো অভিজ্ঞ পেসাররা। বোলিংয়ে তাদের সঙ্গ দিবেন কাগিসো রাবাদা, শামসি, কেশব মহারাজরা। স্কোয়াডে আছে বেশ নতুন কিছু মুখ। প্রথমবারের মতো 50 ওভারের আইসিসি ইভেন্টে খেলতে যাচ্ছেন জর্জি, রিকেলটন, স্টাবস ও মাল্ডার।
অন্যদিকে গত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয় আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের নেতৃত্ব দিবেন হাসমুদুল্লাহ শাহিদি, ডেপুটি হিসেবে থাকছেন রহমত শাহ। এছাড়াও 9 মাস পরে দলে ফিরেছেন ইব্রাহিম চাদরান। আফগানিস্তানের দলে সবচেয়ে বড় চমক মোহাম্মদ গজনফর। জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম আইসিসির ইভেন্টে দেখা যাবে এই রহস্যময় স্পিনারকে। তবে ওয়ানডে ফরম্যাটের জন্য পুরোপুরি ফিট না হওয়ায় দলে নেই স্পিনার মুজিবুর রহমান। মুজিব ছাড়াও বাদ পড়েছেন নাবিনুল হক, রিয়াজ হাসান, আব্দুর রহমান, নাজিবুল্লাহ জাদরানরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান আছে গ্রুপ বিতে, যেখানে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। প্রথমবারের মতো বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের একমাত্র নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথীরা জাকির জেসি। সোমবার মালয়েশিয়ায় আসন্ন অনূর্ধ্ব-19 বিশ্বকাপের জন্য ঘোষিত 20 সদস্যের ম্যাচ অফিসিয়ালসের তালিকায় নাম আছে তার। নারীদের একাধিক সিরিজ ও এশিয়া কাপ পরিচালনার অভিজ্ঞতা নিয়ে এবার বিশ্বমঞ্চে নিজের খেল দেখানোর অপেক্ষায় জেসি। বাংলাদেশের একমাত্র নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথীরা জাকির জেসি বেশ সুনামের সঙ্গেই আম্পায়ারিং করে চলেছেন এই সাবেক টাইগ্রেস ক্রিকেটার। প্রমিলা ক্রিকেটে একাধিক সিরিজে যেমন আম্পায়ারিং করেছেন, তেমনি দায়িত্ব সামলেছেন এসিসির বয়স ভিত্তিক সহ 2টি নারী এশিয়া কাপেও। এমনকি গত বছর নারী এশিয়া কাপের ফাইনালে ছিলেন অনফিল্ড আম্পায়ারও। অভিজ্ঞ জেসির অপেক্ষা ছিল আইসিসির মেগা আসরে আম্পায়ার হিসেবে মাঠে নামার। এবার পূরণ হচ্ছে সেই স্বপ্ন। আসন্ন অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালসের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। মালয়েশিয়ায় আয়োজিত এই টুর্নামেন্টে নির্বাচিত 20 ম্যাচ অফিসিয়ালসের মধ্যে একজন হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি। সোমবার এক মিডিয়া বিজ্ঞপ্তিতে 2025 অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের জন্য 20 ম্যাচ অফিসিয়ালসের নাম ঘোষণা করেছে। সেখানে 16 জন আম্পায়ারের সাথে দায়িত্ব পালন করবেন 4 জন ম্যাচ রেফারি। আম্পায়ারদের মধ্যে সর্বোচ্চ 2 জন করে আছেন ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডস থেকে। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে একজন করে আম্পায়ার দায়িত্ব পালন করবেন। এছাড়া 4 দেশ থেকে থাকবেন 4 জন ম্যাচ রেফারি। এবারই প্রথম কোনো বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাচ্ছেন জেসি। পূর্বের একাধিক টুর্নামেন্ট পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন এমনটাই প্রত্যাশা দেশবাসীর। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। পিছিয়ে যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সময়সূচি। 1 সপ্তাহ পিছিয়ে 21শে মার্চে মাঠে গড়াবে আইপিএল এর 18তম আসর। 9 মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর ক্রিকেটারদের পর্যাপ্ত সময় দিতেই 14 মার্চ আসর শুরুর পরিকল্পনা থেকে সরে এসেছে আইপিএল কর্তৃপক্ষ। আর বর্তমান চ্যাম্পিয়নদের মাঠের আসরে উদ্বোধনী ম্যাচ হওয়াকে রীতি ধরে রেখে কলকাতায় পর্দা উঠবে এবারের আসরের। সাথে শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ইডেন গার্ডেন্সে। বিস্তারিত রিপোর্টে। পরিবর্তিত সূচিতে মাঠে গড়াতে যাচ্ছে ব্যাটে বলে লড়াইয়ের বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসর। চলতি বছর আইপিএল শুরু হওয়ার কথা ছিল 14 মার্চ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সূচিতে এনেছে পরিবর্তন। পরিবর্তিত সূচিতে 1 সপ্তাহ পিছিয়ে আইপিএল এর 18তম আসরের পর্দা উঠবে 21 মার্চ। গেল রাতে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় নেওয়া হয় এমন সিদ্ধান্ত। আর পর্দা নামার দিন নির্ধারণ হয়েছে 25শে মার্চ। সেই দিনই আসরের শিরোপা নির্ধারণের ম্যাচে মাঠে নামবে আসরের 2 ফাইনালিস্ট। আর ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। লাহোর অথবা দুবাইয়ে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মাঠে গড়াবার কথা রয়েছে 9 মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার 5 দিনের মধ্যে আইপিএল শুরু হলে কিছুটা তাড়াহুড়া হয়ে যেত বলে মনে হয়েছে টুর্নামেন্টের পরিচালনা পরিষদের। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ও আইপিএল এর শুরুর মধ্যে যেন 2 সপ্তাহের কাছাকাছি ব্যবধান থাকে, সেই ভাবনা থেকেই পরিবর্তন আনা হয়েছে আইপিএল এর নতুন সূচিতে। আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরবর্তী আসরের উদ্বোধনী ম্যাচ হওয়াকে রীতি বলা চলে। এবারও সেটির ব্যতিক্রম হচ্ছে না। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হওয়ার কথা রয়েছে ইডেন গার্ডেনে। আর গত আসরের রানার আপ সানরাইজ হায়দ্রাবাদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর। গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় বসেছিল আইপিএল এর মেগা নিলাম। 639 কোটি 15 লাখ রুপিতে মোট 182 খেলোয়াড় কিনে নিয়েছে টুর্নামেন্টের 10টি ফ্র্যাঞ্চাইজি।
এবারের আসরে ম্যাচ সংখ্যা বাড়ানোর কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএল কর্তৃপক্ষ। গত 3 আসরের মতো এবারও পুরো আসরে ম্যাচ হবে 74টি। পৃষ্ঠপোষক, সম্প্রচারকারী প্রতিষ্ঠান সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা শেষে এই মাসের শেষ দিকে চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে রোববার শুরু হয়েছে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় ও গ্রামীণ মেলা। খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীন এই মেলাকে কেন্দ্র করে আনন্দমুখর হয়ে পড়েছে পুরো উপজেলা। সহকর্মী পঙ্কজ রায়ের তথ্য ও ছবিতে বিস্তারিত তাজবি শরণের রিপোর্ট। একদিকে ক্ষিপ্র গতিতে ছুটে যাওয়া ঘোড়ার খুরের শব্দ, অন্যদিকে ঘোষাওয়ারের বাঁশি আর জনতার উচ্ছ্বাস। সেখানে মিলেমিশে একাকার ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতারা। প্রতি বছরের মতো এবারও মাগুরার বড়রিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় ঘোড়দৌড় মেলা। স্থানীয় প্রবীণদের মতে প্রায় 180 বছর আগে গ্রামের শানু সর্দার নামের এক ব্যক্তি এই মেলা প্রতিষ্ঠা করেন। এ নিয়ে প্রচলিত আছে একটি ঘটনাও। জোর করে এক প্রতিযোগিতায় শানু সর্দারের ঘোড়াকে পরাজিত করার ক্ষোভে তিনি পরের বছর নিজ গ্রামে চালু করেন এই মেলা। এরপর থেকে প্রায় 200 বছর সৌমহিমায় চলছে এই মেলা। আমি ঘোড়া দাবড় দেখছি, এত জোরে আসছে আমার বুক কেঁপে উঠছে। আমরা আশাবাদ করি যে প্রতি বছর যে মেলা হয় আমরা আসতে পারি, ঘোড়া দাবড়াতে পারি, আমাদের খুব ভালো লাগে। মেলা প্রাঙ্গণে যেদিকেই তাকানো চায় শুধু মানুষ আর মানুষ। এ যেন নানা ধর্ম বর্ণের হাজারো মানুষের মিলন মেলা। দূর দূরান্ত থেকে দর্শনার্থী ও এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা মেলায় আসেন পারিবারিক ঐতিহ্যের ধারায়। মেলা দেখতে আত্মীয় বাড়ি খুব ভালো লাগছে জায়গায় এসে। আমি আমার দাদুর সাথে প্রলে মেলায় ঘুরতে আসছি। তারপর আমরা অনেক কিছু কিনছি, কেনার জন্য আমার ব্যাগ ভরে গেছে। মেলার নির্ধারিত দিন 28 পৌষ হলেও 3-4 দিন আগেই ছোট বড় ব্যবসায়ীরা চলে আসেন ভালো বেচাকেনার আশায়। গ্রামীণ এই মেলার আকর্ষণ বিশাল আয়তনের বালিশ মিষ্টি, সেই সঙ্গে নানা রকমের মন্ডা মিঠাই, তৈজসপত্র, খেলনা, মাছসহ অন্যান্য পণ্য সামগ্রী। মেলা চলবে মাসের শেষ দিন পর্যন্ত। 25 বছর ধরে আসি, দোকান দেই, কিছু ব্যবসা হয়। 3 দিন বড় মেলা, তো 3 দিন বেচা কিনা ভালো হয়। এখানে কটকটি পাওয়া যায়, বাদাম, ছোলা, নিমকি, গজা, এগুলো বিক্রি করি আমি। এটা আল্লাহ দিলে আমাদের মোটামুটি ভালোই বেচা কিনা হয়। পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে এখনো নবীন প্রজন্ম আয়োজন করে যাচ্ছে এই ঘোড়দৌড় ও মেলা। শত প্রতিকূলতার পরেও গ্রামীণ ঐতিহ্যের এই মেলা অব্যাহত রাখার আশা আয়োজকদের। অত্র এলাকায় এরকমের মেলা খুলনা বিভাগের এই প্রথম মেলা। এর চেয়ে বড় মেলা আর খুলনা বিভাগে হয় না। 30 থেকে 40টি ঘোড়া অংশগ্রহণ করছে। তাজবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।